হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেককেই অনেক বেশি ভালো রয়েছ। যাই হোক, তোমরা যারা একদম জিরো লেভেল রয়েছো, যারা জিরো লেভেল থেকে একদম বেসিক জিরো লেভেল থেকে কিভাবে ইংরেজি শেখা শুরু করবে, তোমরা যারা এটা নিয়ে খুবই চিন্তিত, তাদের জন্য আজকের এই লেসনটি। আজকের এই লেসনে আমি দেখাবো তোমরা যারা একদম শুরু থেকে একদম বেসিক লেভেল থেকে একদম বিগিনার্স থেকে তোমরা ইংরেজির কিছু পারো না, যারা রয়েছে তারা চিন্তা করছো যে আমরা তো জিরো লেভেলে রয়েছি, তাহলে আমরা কিভাবে ইংরেজি শেখা শুরু করব। সো এইটা খুঁজছো যারা, তাদের জন্য আজকের এই লেসনটি। তোমরা রাইট একটি লেসন দেখছো, সো দেখতে থাকো। আমি মাত্র 5টি তোমাদেরকে টিপস বলবো, যে টিপসগুলো বা ধাপগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো, একদম জিরো লেভেল থেকে তুমি কিন্তু ধীরে ধীরে ইমপ্রুভ করতে পারবে। সো ইংরেজি শেখাটা শুরুটা কিভাবে করবে, এটাই কিন্তু তুমি আজকে এই লেসন থেকে শিখতে পারবে। সো একটা প্রবাদ আছে, তুমি যদি শুরুটা যদি তোমার ভালো হয়, তাহলে কিন্তু দেখবে তোমার কাজের অর্ধেকটা হয়ে যায়, এরকম একটি প্রবাদ কিন্তু রয়েছে। সো লেটস গেট স্টার্টেড। ইয়েস, আমি 5টি টিপস ইতিমধ্যে লিখে রেখেছি, যাই আমি এই 5টি টিপস নিয়ে তোমাদেরকে আজকে আমি কথা বলবো। সো প্রথম, যে তোমরা যারা জিরো লেভেলে রয়েছে, একদম শুরু থেকে ইংরেজি শিখতে চাচ্ছ, তাদের প্রথমে লাগবে ভোক্যাবুলারি। সো তুমি যদি শব্দ ভাণ্ডার বা শব্দ না জানো, তাহলে ইংরেজিতে কিভাবে কথা বলবে? সো সেই জন্য তোমাকে প্রথমে লাগবে ভোক্যাবুলারি, তোমাকে লাগবে ভোক্যাবুলারি শিখতে হবে। তুমি যখন ভোক্যাবুলারি জানবে, তখন কিন্তু তুমি ওই ওয়ার্ডসগুলো দিয়ে তুমি কিন্তু বাক্য তৈরি করতে পারবে। সো এখন বিষয়টা হচ্ছে, ভোক্যাবুলারি তুমি কিন্তু দুইভাবে শিখতে পারো, বা দুইটি ধরন রয়েছে ভোক্যাবুলারির মধ্যে। সো ভোক্যাবুলারির মধ্যে না, আমি ফেলছি ভোক্যাবুলারির মধ্যে। সো ভোক্যাবুলারির মধ্যে তোমরা দুইটি টার্মস দেখতে পাচ্ছ, দুইটি শব্দ দেখতে পাচ্ছ। একটি হচ্ছে ইংলিশ অ্যালফাবেট। ইংলিশ অ্যালফাবেট মানে আমরা যে ওই যে ইংরেজি বর্ণমালা রয়েছে, সেটা একবার তোমরা শিখে নেবে। যদিও তোমরা পারো, তারপরে একবার শিখে নেবে সঠিক উচ্চারণটা কিভাবে। যেমন আমরা বলি না যে এ, কিন্তু এ কিন্তু না, এটা হবে এই, অথবা আ, তারপরে বি, তারপর সি, ডি, ই, এফ, নট এফ, এফ, নট এফ, 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 জি। এভাবে যে উচ্চারণগুলো আছে সেগুলো শিখে নেবে, এতে করে তোমার পরবর্তীতে কাজে দিবে। এই জন্য আমি এটা এখানে রেখেছি। তারপরে কি, ভোক্যাবুলারির মধ্যে রয়েছে ওয়ার্ডস, অর্থাৎ তোমার যে ওয়ার্ডসগুলো, যেখানে আমি কয়েকটা লিখে রেখেছি, এগুলো তোমরা শিখবে। সো এখানে একটি বিষয় আছে যে ভোক্যাবুলারি আমরা তো জানলাম যে এই ওয়ার্ডসগুলো, যেমন লার্ন মানে শেখা, গো মানে যাওয়া, কাম মানে আসা, প্লে মানে খেলা করা, টেক মানে চাওয়া, টেক মানে লওয়া, ওয়ান্ট মানে চাওয়া, ইটিসি। এগুলো আমরা ভোক্যাবুলারি হিসেবে ধরলাম, বা শব্দ ধরলাম, আমরা শিখে ফেললাম। কিন্তু তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, ভোক্যাবুলারি আমরা কিভাবে শিখলে আমরা উপকৃত হব বা আমরা লাভবান হব? সো এটা নিয়ে একটি ডেডিকেটেড ভিডিওই আসবে, যে তোমরা কিভাবে ভোক্যাবুলারি শিখলে তোমরা সারা জীবন মনে রাখতে পারবে, বা ধীরে ধীরে তোমরা ভোক্যাবুলারিতে স্ট্রং হতে পারবে। সেটা আমি তোমাদের আরেকটি লেসনে দেখাবো, যে ভোক্যাবুলারি কিভাবে শিখবো। সো ভোক্যাবুলারির উপরে আমরা 30টা ভিডিও করার জন্য চেষ্টা করব, ঠিক আছে? 30টা লেসন দিব, ওই 30টা লেসনে তোমার ভোক্যাবুলারি কমপ্লিট হয়ে যাবে। সেটা নিয়ে আজকে কথা বলবো না, জাস্ট তোমরা চোখ রাখবে এই চ্যানেলে বা এই পেজে। আমরা ইনশাল্লাহ ভোক্যাবুলারি শেখার যে টেকনিক, কিভাবে শুরু করবে, ধাপগুলো আমি দেখিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ভোক্যাবুলারি শিখে ফেললাম, যে লার্ন, গো, কাম, প্লে, টেক, ওয়ান্ট, বাংলা সহ শিখে ফেলছি। সো এখন ভোক্যাবুলারি তো শিখলাম, নেক্সট স্টেপটা কি, ধাপটা কি? সেটা হচ্ছে তোমাকে পার্ট অফ স্পিচ সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। পার্ট অফ স্পিচ, স্পিচ মানে হলো কথা বা কথা বলা, আর পার্ট মানে হচ্ছে অংশ। তার মানে কথা বলার যে অংশগুলো রয়েছে, যেমন এই যে আমি বলছি আমি, তুমি, খাবো, যাব, এই যে এইগুলা পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমার একটু ধারণা রাখতে হবে, একটু গ্রামারের ধারণা রাখতে হবে, যাতে করে প্রপারলি তুমি ইংরেজিতে কথা বলতে পারো বা সঠিকভাবে তুমি বাক্য তৈরি করতে পারো। সো পার্ট অফ স্পিচের মধ্যে রয়েছে, আমরা যদি লিখি, যেমন রয়েছে নাউন, রয়েছে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আমরা জানি সেগুলো, ঠিক আছে? যেমন নাউন রয়েছে, তারপর রয়েছে প্রোনাউন,
প্রোনাউন, তারপর রয়েছে অ্যাডজেক্টিভ, তারপর রয়েছে ভার্ব, তারপর রয়েছে অ্যাডভার্ব, তারপর রয়েছে প্রিপজিশন, তারপর কনজাংশন, তারপর রয়েছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমরা এটা শিখে নিব, ঠিক আছে। ইটিসি, এই যে 8টা ইন্টারজেকশন বা এই পার্ট অফ স্পিচ রয়েছে, ঠিক আছে, এগুলা কিন্তু আমাদেরকে ধারণা নিতে হবে, এই সম্পর্কে ধারণা রাখতে হবে যে কোনটাকে নাউন বলা হয়, তারপরে কোনটাকে প্রোনাউন বলা হয়, কোনটাকে অ্যাডজেক্টিভ বলা হয়, কোনটাকে ভার্ব বলা হয়, অ্যাডভার্ব বলা হয়, তারপরে প্রিপজিশন বলা হয়, তারপরে কনজাংশন বলা হয়, তারপর হচ্ছে ইন্টারজেকশন কোনটাকে বলা হয় সেটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা রাখতে হবে, ঠিক আছে। সো দেখা যাচ্ছে কি না, জানি আমি সংক্ষেপে লিখছি, হ্যাঁ, সম্পূর্ণ লিখে যদি দেখানো যায় ইন্টারজেকশন, ঠিক আছে। সো এইভাবে ধারণা রাখতে হবে। যেমন নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বলি, যদি নামকে যদি আমি বলে থাকি, যে ধরুন আমি বললাম যে আমার নামই বললাম, সো মুকুল, এটা একটা কিন্তু নাম, ঠিক আছে, এটা কিন্তু একটি নাম। এখন প্রোনাউন কি, যেমন নামের, এই নামের পরিবর্তে যদি আমি কোনো কিছু ইউজ করি, যেমন যেহেতু মুকুল ছেলে মানুষ, সেহেতু আমি ধরলাম হি, প্রোনাউন হয়ে গেল, ঠিক আছে। সো তার মানে নাউন কোনটা সেটা জানতে হবে, প্রোনাউন কোনটা সেটা জানতে হবে। আবার অ্যাডজেক্টিভ কোনটা, আমরা জানি কারো দোষ গুণ প্রকাশ করলে ওইটাই হতে পারে। যেমন অ্যাডজেক্টিভ হতে পারে তোমার, যেমন গুড হতে পারে, ব্যাড হতে পারে, বিউটিফুল হতে পারে, সো এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আবার ভার্ব কোনটা হতে পারে, যেমন ভার্ব আমি বললাম যে গো, গো মানে কি ভার্ব আমরা বুঝলাম এরকম। তারপরে অ্যাডভার্ব ধরে আমি বললাম স্লোলি, ফাস্টলি, তারপরে সেকেন্ডলি, এরকম যদি আমরা বলি, ঠিক আছে। এরকম অ্যাডভার্ব বা প্রিপজিশন হচ্ছে ইন, অন, বাই, অ্যাট, এগুলো যে প্রিপজিশন রয়েছে, ওভার, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। কেন, যে কোনটা কোন জায়গায় বসে, কিভাবে বসে, সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে। যাক, তোমরা এর সম্পর্কে ধারণা নিবে। যদি পার্ট অফ স্পিচ নিয়ে কোনো ভিডিও চাও তোমরা দিদিকে, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর নাহলে তোমরা বিভিন্ন জায়গায় সার্চ করলেই দেখতে পারবে পার্ট অফ স্পিচ সম্পর্কে, ঠিক আছে। ওকে, সো এবার নাম্বার 3, অ্যান্ড দ্যাট ইজ শর্ট সেন্টেন্স মেকিং। এইবার তোমাকে যেটা করতে হবে, ছোট ছোট বাক্য তোমাকে তৈরি করার অভ্যাস করতে হবে। ছোট ছোট বাক্য, শর্ট সেন্টেন্স মেকিং, সেটা জানতে হবে। আমার চ্যানেলে অনেক এইরকম ছোট ছোট বাক্য তৈরি করার ভিডিও দেওয়া আছে, তোমরা সেখানে প্লেলিস্ট থেকে দেখতে পারো বা ভিডিওতে যেয়ে দেখতে পারো। শর্ট সেন্টেন্স মেকিং মানে কি, যেমন ছোট ছোট বাক্য, যেমন আমি যাই, তারপরে আমি খেলি, আমি পড়ি, আমি লই, এগুলা। যেমন আমি যদি ছোট ছোট বাক্যর মধ্যে ফেলি, যেমন আমরা কিছু ভোকাবুলারি শিখেছিলাম, সেটা যদি শিখি, যেমন আমি লিখলাম যে কামাল লার্ন আছে, তাহলে আমি লিখলাম কামাল লার্ন, আমি কামাল লার্ন লিখলাম, ঠিক আছে। কামাল লার্ন, কামাল শিখে, বাট সেন্টেন্সটি ভুল। কেন? কারণ কামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য লার্নের সাথে এস দিতে হবে, ঠিক আছে, এস দিতে হবে। এই জন্য তোমাদেরকে বলছি একটু গ্রামার সম্পর্কে ধারণা নিতে হবে। সো কামাল লার্নস, কামাল শিখে। এখন আমি যদি বলি আমি শিখি, তাহলে হবে আই লার্ন, আই লার্ন। এখন তোমার প্রশ্ন হতে পারে যে আয়ের পরে লার্ন দিলেন, লার্নস হলো না কেন? হ্যাঁ, আয়ের পরে লার্ন হয়, এস হয় না। এটা এমন একটি প্রোনাউন যে যার পরে কখনো ভার্বের সাথে এস হয় না। যেমন কামাল যদি বলতাম, আর কামালের প্রোনাউনও যদি আমরা ইউজ করতাম, যেমন কামালের প্রোনাউন যদি আমরা হি ইউজ করি, তাও কিন্তু এখানে লার্নসই হবে, ঠিক আছে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। আই লার্ন, আমি শিখি। তারপরে যদি বলি আই কাম, আমি আসি, আমি যাই, আই গো। তারপর যদি বলি আমি খেলি, আই প্লে। তারপরে যদি বলি আমি নেই বা লই, তাহলে হবে আই টেক, আমি নেই বা লই। তারপরে আমি চাই, আই ওয়ান্ট, আমি চাই। এখন যদি এই থার্ড পারসন দিয়ে বলি, তাহলে কী হবে? তাহলে যেমন সে আসে, তাহলে বলবো হি কামস, সে আসে, হি কামস, সে আসে। তারপর যদি বলি সে খেলে, তাহলে হি প্লেস, সে খেলে। যদি বলি সে চায়, তাহলে বলবো হি ওয়ান্টস,
সে চায়, ওয়ান্টের সাথে এস দিতে হবে, ওয়ান্টস। আর যদি বলি সে নেয় তাহলে হি টেকস, সে নেয়। এভাবে বাক্য তৈরি করতে হবে। আবার আদেশসূচক বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারি। যেমন যদি বলি যে ভার্ব প্রথমে দিয়ে তারপর আমরা অবজেক্ট ব্যবহার করব, যেমন কি এগুলো ছিল প্রথমে সাবজেক্ট ব্যবহার করে পরে ভার্ব, এরপর আমরা কিন্তু আদেশসূচক বাক্য ব্যবহার করতে চাইলে প্রথমে এই ভার্ব দিব। যেমন আমি যদি বলি যে এখানে লিখি যেমন লার্ন ইংলিশ, তাহলে বললাম লার্ন ইংলিশ, ইংরেজি শেখো, হয় না? লার্ন ইংলিশ, ইংরেজি শেখো। তারপর যদি বলি গো দেয়ার, সেখানে যাও। যদি বলি এখানে আসো, তাহলে কাম হিয়ার, এখানে আসো। তার মানে প্রথমে ভার্ব দিয়ে পরে আমরা অবজেক্ট ব্যবহার করব ছোট ছোট বাক্য তৈরি করার ক্ষেত্রে। যে কাম হিয়ার, এখানে আসো। প্লে ইন দ্য ফিল্ড, মাঠে খেলো। সো প্লে হিয়ার, এখানে খেলো। প্লে দেয়ার, সেখানে খেলো। তারপরে বললাম টেক ইট, এটি লও। টেক দ্য বুক, বইটি লও। তারপরে টেক দিস পেন্সিল, এই পেন্সিলটি লও বলতে পারি। তারপরে ওয়ান্ট দিস, এটি চাও। তারপর হচ্ছে ওয়ান্ট দিয়ে আরও আমরা অনেক বাক্য তৈরি করতে পারি, সেটা আপনারা তৈরি করবেন বা তুমি তৈরি করে নেবে, ঠিক আছে? ওয়ান্ট, ডু নট ওয়ান্ট মি, আমাকে চেয়েও না। এটা তো সাবজেক্ট প্লাস ভার্ব নেগেটিভ হয়ে গেল। সো নেগেটিভ এত কঠিন না যে এরকম ভার্ব প্রথমে দিয়ে পরে তোমরা সেন্টেন্স মেকিং করা শিখবে, ঠিক আছে? সো এইবার হলো নাম্বার 4 যে সিস্টেমটি রয়েছে বা টেকনিকটি রয়েছে, সেটা হচ্ছে প্র্যাকটিস অ্যাট লিস্ট 2 or 3 hours a day। তোমাকে মিনিমাম কমপক্ষে দিনে 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে বা চর্চা করতে হবে। এখন কথা হচ্ছে, তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া বা স্যার, যে 2 থেকে 3 ঘন্টা আমরা যদি সময় না পাই কীভাবে করব? ইয়েস, এক্স্যাক্টলি। তাহলে তোমরা কী করবে, একটানা যে 2 ঘন্টা বা 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে সেটা না করলে ভালো হতো। তুমি ধরো এখন 30 মিনিট প্র্যাকটিস করলে বা 40 মিনিট করলে বা 20 মিনিট করলে বা 50 মিনিট করলে, আবার ধরো 30 মিনিট করলে, এইভাবে থেমে থেমে যখন তুমি সুযোগ পেলে একটু সময় বের করে তুমি 30 মিনিট করে, 20 মিনিট করে, 40 মিনিট করে, এরকম 2 থেকে 3 ঘন্টা বের করে প্রতিদিন তোমাকে চর্চা করতে হবে, ঠিক আছে? যে এই ওয়ার্ডগুলো শেখা, যে প্রথমে ভোক্যাবুলারি শিখবে সেগুলো দিয়ে এরকম বাক্য তৈরি করা শিখবে, ঠিক আছে? প্রতিদিনই 2 থেকে 2.5 ঘন্টা করে বা 3 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে এবং জোরে জোরে লাউডলি বলতে হবে, ঠিক আছে? এখন যখনই প্র্যাকটিসের কথা চলে আসে তখনই আরেকটি স্টেপ চলে আসে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে প্র্যাকটিস করব একা একা। সো আমার তো সঙ্গী নাই, তাহলে আমি কীভাবে প্র্যাকটিস করব? এক্স্যাক্টলি সেই জন্যই আমি আরেকটি স্টেপ রেখেছি, সেটা হচ্ছে সেলফ টক ইন ফ্রন্ট অফ আ মিরর, ঠিক আছে? একটা আয়নার সামনে দাঁড়িয়ে, আয়নাকে বানাতে হবে তোমার পার্টনার, ঠিক আছে? সো আয়নার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলবে, নিজেকেই প্রশ্ন করবে, আবার নিজেই উত্তর দিবে, ঠিক আছে? তাহলে কীভাবে প্র্যাকটিস করবে? সেলফ টক মানে তুমি নিজেই কথা বলতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি প্রশ্ন করবে, আবার তুমি নিজেই উত্তর দিবে। সো এইভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে 2 থেকে 3 ঘন্টা, ঠিক আছে? যেমন আমি এরকম আয়নার সামনে দাঁড়িয়ে বলবো যে হোয়াটস ইউর নেম, তুমি আবার নিজে উত্তর দিবে মাই নেম ইজ মুকুল হোসাইন। তারপরে তুমি বলতে পারো যে প্রথমে ভুল হচ্ছে সেন্টেন্স মেকিং করা, সাপোজ হোয়াট ডু ইউ ডু বা হোয়াট আর ইউ ডু, মানে তুমি কি করছো সেটা বলতে পারছো না, এক্স্যাক্টলি বলে যাও, ভুল হোক সমস্যা নেই। সো ভুলের মাধ্যমেই তুমি শিখতে পারবে, ঠিক আছে? সো প্রশ্ন করবে, সেই সাথে উত্তরও দিবে, অথবা সেন্টেন্স মেকিং করা শিখবে যে আমি দাঁড়িয়ে আছি, আই এম স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে আছি, চলমান যেহেতু আমি দাঁড়িয়ে আছি, আমি স্ট্যান্ডিং। তারপরে আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, আমি খেলি, আই প্লে, ইত্যাদি ছোটো ছোটো বাক্য দিয়ে আগে প্র্যাকটিস করা শিখতে হবে। তারপরে তোমার ঘরের আশেপাশে যা আছে সেটি দিয়ে বাক্য তৈরি করবে। সাপোজ আমার কাছে মার্কার রয়েছে, আমি বলতে পারি দিস ইজ আ মার্কার, এটি একটি মার্কার, সাথে বাংলা বলবে, যাতে করে এই বাংলাটা তোমার মাথার ভিতরে ঢুকে যায়। যখনই তুমি কারোর সাথে ইংরেজিতে কথা বলবে, ওই বাংলা চিন্তা না করে তুমি বলে ফেলতে পারো যে দিস মার্কার, দিস ইজ আ মার্কার, দিস ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর গ্রে কালার বলতে পারি না। তারপরে আই এম সিং বা আই এম ওয়াচিং টেলিভিশন, তারপরে হোয়াট আর ইউ ডুইং মম,
মা মা তুমি কি করছো, কাম হিয়ার, এখানে আসো। তারপরে ক্যান আই হেল্প ইউ, আমি কি সাহায্য করতে পারি, ইয়েস আই ক্যান হেল্প ইউ। তুমি নিজে নিজে যা পারো বলে যাবা, প্রথমে তোমাকে আগে জড়তাটা দূর করতে হবে, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করবে 2 থেকে 3 ঘন্টা। সেটা ওই যে ধাপে ধাপে বলে দিলাম, একটানা যদি না পারো, একটানা সম্ভব না, সেজন্য আমি বললাম ধাপে ধাপে। অ্যান্ড সেটা কীভাবে করবো, সেলফ টকিংয়ের মাধ্যমে, ঠিক আছে? সো আশা করি যারা 0 লেভেলে রয়েছে, যারা কীভাবে ইংরেজি শেখা শুরু করবে, তাদের জন্য এই যে প্রক্রিয়াটি খুবই কাজে দিবে। মাত্র 5টি স্টেপ তোমরা ফলো করবে, ইনশাল্লাহ কাজে দিবে। আর আমি যে কথা বলেছিলাম যে ভোক্যাবুলারি কীভাবে শিখতে হবে, সেটা নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও দিব, সেটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। এবং সেটা নিয়ে আমরা ধারাবাহিক অনেকটি ভিডিওই চালিয়ে যাব। সো যারা এতক্ষণ দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পেজটিকে ফলো করোনি বা শেয়ার করোনি, বা এই ইউটিউব থেকে যারা দেখছো তারা এখনও সাবস্ক্রাইব করোনি বা শেয়ার করোনি, তোমাদের প্রতি আমার জোরালো আবেদন থাকবে, তোমরা শেয়ার করে দেবে তোমার বন্ধুদের সাথে। সো সেই সাথে লেসনটি এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো লেসনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড লাক।